হ্যালো ফ্রেন্ডস, ফাইন্যান্স ইনফোতে আপনাদের স্বাগত। রাম এবং স্যাম খুব ভালো ফ্রেন্ডস। রাম সরকারি কর্মচারী এবং স্যাম বেসরকারি কর্মচারী। অনেক দিন পর দুই বন্ধুর দেখা হয়। রাম স্যামকে বলল, আমার কোনো টেনশন নেই, কারণ আমি যখন রিটায়ারমেন্ট নেব আমি পিএফ অ্যাকাউন্ট থেকে একটি বড় অ্যামাউন্টের টাকা পাবো এবং তা দিয়ে আমার বাকি লাইফটা ভালোভাবে কেটে যাবে। আর স্যামকে বলল, তোমার বার্ধক্য জীবনের কথা ভাবা উচিত, কারণ সে নন গভর্নমেন্ট এমপ্লয়। কিন্তু বর্তমানে নন গভর্নমেন্ট এমপ্লয়িরাও অনেকটাই সুযোগ সুবিধা পান। সেটা কি আপনি জানেন? রাম গভর্নমেন্ট এমপ্লয় হওয়ার জন্য পিএফ অ্যাকাউন্টের সুবিধা পান, কিন্তু অপরদিকে স্যাম নন গভর্নমেন্ট এমপ্লয় হওয়ার জন্য পিএফ অ্যাকাউন্টের সুবিধার পরিবর্তে পাবে ইপিএফ অ্যাকাউন্টের সুবিধা, অর্থাৎ এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড। আপনি কি ইপিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন? কিংবা আপনি রিটায়ার হওয়ার পর কত টাকা পেতে পারেন তা আপনার অনুমান আছে? যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে এখনই জেনে নিন যে আপনি কোন বয়সে কত টাকা পেতে পারেন। আপনার স্যালারি কত? আপনার স্যালারি কি 25,000 টাকা? 25,000 টাকার স্যালারিতে আপনি রিটায়ারের সময় কত টাকা পেতে পারেন? আজকে আমরা এই ভিডিওতে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড কি এবং আপনি কত টাকা পেতে পারেন সেই বিষয়ে জানব। রিটায়ারের সময় 25,000 টাকার স্যালারিতে আপনি ইপিএফ বা এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে কত টাকা পাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রত্যেক সেক্টরের এমপ্লয়ীদের পিএফ বা ইপিএফ অ্যাকাউন্টে তার বেসিক স্যালারি প্লাস ডিএর 12% কন্ট্রিবিউশন রাখতে হয়। যাই হোক, ডিএ শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য উপলব্ধ। বেসরকারি সেক্টরের এমপ্লয়ীদের ইপিএফ শুধুমাত্র স্যালারির ভিত্তিতে ডিসাইড করা হয়। নিয়োগকর্তা নন গভর্নমেন্ট এমপ্লয়ীদের বেসিক স্যালারির 12% তার ইপিএফ বা ইপিএস অ্যাকাউন্টগুলিতে জমা রাখেন। তবে এখানে কিছু রুল রয়েছে। নিয়োগকর্তার কন্ট্রিবিউশনের 12% থেকে 8.33% এমপ্লয়ীদের এমপ্লয়ি পেনশন স্কিম বা ইপিএস অ্যাকাউন্টে যায়, যেখানে বাকি 3.67% ইপিএফ অ্যাকাউন্টে যায়। ধরুন, মূল বেতন যদি আপনার 25,000 টাকা হয়, এক্ষেত্রে কর্মচারীর কন্ট্রিবিউশন হবে 3,000 টাকা, যা 25,000 টাকার 12%। নিয়োগকর্তার কন্ট্রিবিউশন হবে বেসিক বেতনের 8.33% ইপিএস এবং 3.67% ইপিএফ অ্যাকাউন্টের জন্য। এছাড়াও নিয়োগকর্তাকে তার ইপিএফ অ্যাকাউন্টে কর্মচারীর মূল বেতনের 3.67% অবদান রাখতে হবে, যা 917 টাকা। 25,000 টাকার 3.67%। এইভাবে 25,000 টাকার বেসিক বেতন সহ একজন কর্মচারী ইপিএফ অ্যাকাউন্টে মোট মাসিক অবদান হবে 4,749 টাকা। অবসর গ্রহণের সময় আপনার ইপিএফ কর্পাস কি হবে? বর্তমানে ইপিএফ অ্যাকাউন্টে সুদের হার 8.15% বা তার উপরে রয়েছে। আমরা যদি ধরে নিই যে এই কর্মচারী রিটায়ার নেওয়া পর্যন্ত 25,000 টাকার স্যালারিতে কাজ করেন এবং তার ইপিএফ রেট 8.1% থাকে, তাহলে রিটায়ারমেন্টের সময় তিনি কত টাকা পাবেন? ধরুন, যদি কর্মচারীর বয়স 25 বছর হয় এবং 58 বছর বয়সে অবসর নেন, তার ইপিএফ অ্যাকাউন্টে মান্থলি কন্ট্রিবিউশন হবে 4,749 টাকা। সহজ চক্রবৃদ্ধি সুদের হিসাবে এই কর্মচারীর অবসর গ্রহণের সময় প্রায় 61 লক্ষ টাকা থাকবে। যাই হোক, যদি কর্মচারীর মূল বেতনের বার্ষিক 5% হারে বৃদ্ধি পায়, তাহলে অবসর গ্রহণের সময় ইপিএফ অ্যাকাউন্টে মোট জমা হওয়া টাকার পরিমাণ হবে প্রায় 1.1 কোটি টাকা। আর যদি কর্মচারীর বয়স 35 হয় এবং 58 বছর বয়সে অবসর নেন, তার ইপিএফ অ্যাকাউন্টে মান্থলি কন্ট্রিবিউশন হবে 4,749 টাকা। সহজ চক্রবৃদ্ধি সুদের হিসাব দেখায় যে এই কর্মচারীর টোটাল অ্যামাউন্টের পরিমাণ হবে 39 লক্ষ টাকা। আর যদি কর্মচারীর স্যালারি বার্ষিক 5% হারে বৃদ্ধি পায়, তাহলে রিটায়ার গ্রহণের সময় পিএফ অ্যাকাউন্টে জমা হওয়া টোটাল অ্যামাউন্ট হবে প্রায় 69 লক্ষ টাকা। উপরের বিষয়বস্তুগুলি কেবলমাত্র এক্সাম্পলের জন্য। কর্মচারীদের তাদের প্রকৃত ইপিএফ অবদান পরীক্ষা করা উচিত, যাতে তার ইপিএফ থেকে রিটায়ারমেন্টের সময় কত টাকা পেতে পারেন তা জানতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।